ধরেন আমি যদি প্রধান উপদেষ্টা হতাম বা প্রধানমন্ত্রী হতাম, জি, এরকম একটা ঘটনা ঘটলে আমি মনে করি আমার প্রথম দায়িত্ব হতো এই বিষয়টার পুঙ্খানুপুঙ্খ একটা তদন্ত করা, যত দ্রুত সম্ভব, এবং এটা জনসমক্ষে প্রকাশ করা, কাম হোয়াট মে। এরকম করে বললাম কেন, আমি তো বহু বছর ধরেই দেখছি মানে ব্লেম গেম ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্সের একটা গেম বটে, কিন্তু তারপরেও আমাদের মতো এত নৃশংস হৃদয়হীন কার্য খুব বেশি হয় না, এবং সেগুলো নিয়ে যে অপতৎপরতা হয় সেটা তার চাইতে হৃদয়হীন। ভেবে দেখেন, কবর থেকে লাশ তোলা হয়েছে, এমনিতে ভাবতেই পারি না, গা শিউরে ওঠার মতো ঘটনা। সেই লাশ আবার পোড়াচ্ছেন, তারপরে সেই লাশ নিয়ে রাজনীতি করছেন। মানে কত নিচে নামলে এই ঘটনাটা ঘটতে পারে। এত বড় বিভৎস ঘটনা ঘটবার পর প্রথমেই আপনার বিবেক বলা দরকার যে আমরা কি মানুষের মতো আছি? এই দেশ, এই জাতি, এই রাজনীতি, এগুলো কি মানুষের কাজ করছে? মানুষ হিসেবে আমাদের কি করা উচিত ছিল? তো খুব নিঃসন্দেহে বলতে হবে যে এটা যারা দায়ী তাকে বের করে শাস্তি দিতে হবে, এবং সেই জন্য আপনি প্রথমেই আবেদন জানাবেন সবার কাছে, যাই করেন ব্লেম গেম করবেন না, না জেনে একটা কথা বলবেন না, অযথা অপরের উপর দোষ দেবার চেষ্টা করবেন না, তাহলে মূল সত্য আড়াল হয়ে যাবে। যেই বিষয়টা আমরা গত সরকার আমলে করেছিলাম, কোনো একটা ঘটনা ঘটবার প্রায় সাথে সাথেই প্রধানমন্ত্রী বলে বসতেন অমুক এইটা করেছে, ফলে তদন্তেরই কোনো কিছু থাকতো না। বর্তমান সরকার ওটা করছে না, কিন্তু এখন বাকিরা সেই কাজটাই শুরু করলো। এইরকম পরিস্থিতিতে হয় কি, একটা অন্তর্বর্তী সরকার খুবই শাই ফিল করে, কার পক্ষে যাব, কার বিপক্ষে যাব। আমি এটা তদন্ত করে যদি সত্যি কিছু পাইও, তাহলে শেষ পর্যন্ত কী পরিণতি হবে, হয়তো আমার উপরই দোষটা চেপে যাবে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, চাকসুর জিএস ছিলাম। খুব কষ্ট পেয়েছি যখন সারা দিন ধরে গ্রামবাসী বলি, এলাকাবাসী বলি, ছাত্রদের নির্দয়ভাবে প্রহার করছে। দেখছে তো দুজন তো আইসিইউতে গেল, কত হাজার খানেক বোধহয় আহত হয়েছে। তখন আপনার ফেসবুকে দেখাচ্ছে যে প্রো ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর আবেদন করছেন, আমরা মৃত্যুর মুখে, আমাদের উপরে এই অত্যাচার হচ্ছে, আমাদেরকে সেভ করতে আসেন। তো যারা আমাদের মতো এরকম জড়িত আছে, চাকসুর ভিপিজিএস আগে ছিল, এরকম কেউ কেউ অথরিটির পক্ষ থেকে বারবার ফোন করেছে পুলিশের কাছে, পুলিশ তো কোনো রেসপন্স করেনি। তো ডিআইজিকে, আমি নাম বলবো না, একজন প্রাক্তন ছাত্র সংসদের নেতা ফোন করেছেন, তার ব্যক্তিগত পরিচয় ছিল ডিআইজি, বললো যে এত কিছু ঘটে যাচ্ছে, আপনারা যাচ্ছেন না কেন? তো পুলিশের ডিআইজি বলেছে যে ভাই যাবো, যে গিয়ে কার পক্ষে যাব, আমরা তো জানি না কে। তারপরে যারই পক্ষে যাই, যেটা সত্যি মনে করি, বললে আর এক পক্ষ বলবে সে তো ওর দালাল। এই তো চলছে, এই দেশে তো কোনো বিচার নাই, আর পুলিশ তো এখন সব দোষের জন্য দায়ী হয়ে গেছে। আমি সব জায়গায় বলি, এই পুলিশ একদম বদলায়নি। পুলিশ এটা খুব ভালো জিনিসটা, আমাদের পুলিশের কাছে যে প্রত্যাশা তার ধারে কাছে নাই, কিন্তু ওর এই স্টেটমেন্টটা ঠিক। আমাদের দেশে নিরপেক্ষ একটা অ্যাটিটিউডই ডেভেলপ করতে দিচ্ছি না আমরা। এইখানেও যে ঘটনাটা ঘটেছে, মানে ধরেন মর্মে এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়, যে একটা মানুষ মরে যাবার পরে পর্যন্ত তার উপরে এরকম করে শোধ দেওয়া। আমাদের ধর্মে বলেন, যে কোনো নীতিবোধ বলেন, মূল্যবোধ বলেন, কোনোটাই তো এটা অ্যালাউ করে না। সেই জায়গায় দাঁড়িয়েও আমরা পলিটিক্যাল পার্টিগুলো অথবা স্টেক হোল্ডার যারা আছে বা সোশ্যালি কনসিয়াস যে মানুষগুলো আছে, তারা এক হতে পারে যে এটাকে এইরকম করে নিষ্পত্তি করা হোক। তারপরে এটা রাজনীতি চলতে থাকবে। তারপরে এই যে প্রথমেই ধরেন এরা যে স্টেটমেন্ট দিয়ে দিল, কিসের ভিত্তিতে দিল আমি তা জানি না। আবার পরবর্তীতে বিএনপি নেতারাও যেরকম করে বললেন, এটা তো ব্লেম গেম হলো। এখান থেকে আপনি বেরোবেন কেমনে? এই জায়গায় তৈরি হয়ে যাবার পরে অন্তর্বর্তী সরকার, আমি আবার বলছি, আমি যদি হতাম কাম হোয়াট মে, যেটা সত্য মনে করতাম তাই করতাম। হ্যাঁ, একটা কথা আছে, আমি প্রধানমন্ত্রী হই আর প্রধান উপদেষ্টা হই, আবার কথায় যে পুলিশ শুনবে তার গ্যারান্টি কি? আমি পারবো কি? তার মানে আমার আগে এটা বুঝতে হবে যে আমি যদি দেশ চালাতে চাই, ওই যে বলে না রাজাকে রাজনীতি জানতে হবে, তিনি তার পুলিশ দিয়ে যাতে করতে পারে, তার গোয়েন্দা বাহিনী যাতে তার মিনিমাম ইনস্ট্রুমেন্টস অফ অ্যাডমিনিস্ট্রেশন যাতে ওয়ার্ক করে, ফাংশনাল হয়, সেটা থেকে নিশ্চিত করতে হবে। মানে এই ধরনের ঘটনাতে একের পর এক বিবৃতি আসে, সরকারের পক্ষ থেকে নিন্দা আসে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও আসে নিন্দা, কিন্তু থামছে না কেন? মানে সরকার যেটাকে আপনি বলছেন নিন্দা টিন্দা দিয়ে কি হয়? নিন্দা তো আপনি আমার নিন্দা করলে আমার গায়ে লাগে। আপনি যেটা বলছেন যে তদন্ত কমিটিও গঠন হয়েছে, আমরা দেখেছি। তদন্ত কমিটি তো আমি বলছি না, মানে জি, তদন্ত করে রিপোর্ট দেবেন যত তাড়াতাড়ি সম্ভব। ধরেন উনি যদি পানিশমেন্ট দিতে নাও পারেন, মাইন্ডেড, ধরেন বর্তমান সরকারের একটা ঘটনার তদন্ত করে যদি রিপোর্ট দেয়, আমি মনে করি এখনো পর্যন্ত মানুষ এই তদন্তে বিশ্বাস করবে।
যতখানি আস্থা এই সরকার উপরে আছে, মানে এটা তো একটা ইউনিক টাইপের গভর্নমেন্ট ইন দি হোল ওয়ার্ল্ড, সবাই তাকে সমর্থন করেছে, কেউ নাই যে বিরোধিতা করেছে, কেবলমাত্র পতিত স্বৈরাচার বাদ দেন, বাকি সবাই সমর্থন করেছে। ওনারা যদি প্রথম থেকে এটা করতে পারতেন ভালো। আমি ধরলাম প্রথম থেকে পারেননি, প্রথম থেকে বোঝেননি ব্যাপারটা যে এত সিরিয়াস, অতএব তারা বুঝতে বুঝতে দেরি হয়েছে, 2 মাস 3 মাস লেগে গেছে। কিন্তু ততদিন লেগেছে, সেই দিন থেকেও যদি তারা এই চেষ্টাটা করতেন তাহলে মানুষ এটা বিশ্বাস করতো। আলটিমেটলি সত্যের উপরে আপনার একটা আস্থা থাকতে হবে, তার হলে আপনি তো চলতে পারবেন না। আপনি যদি মনে করেন না সব মিথ্যায় ভেসে গেছে, তো আপনি কী নিয়ে লড়াই করবেন বা কিসের পক্ষে কাজ করবেন? এটাই সত্যি যে শেষ পর্যন্ত সত্য যেতে, সত্যের কষ্ট হয় অনেক, মিথ্যা অনেক সময় ডমিনেট করে, কিন্তু আপনি যদি লড়াইটা সত্য নিয়ে করেন তাহলে যেতে। এইটা কেবল নীতি বাক্য নয়, এটা একটা সত্য, এটা বিশ্বাস করতে হবে, তা না হলে তো হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। রনি ভাই, আমি আপনার কাছে মানে একই বিষয়ে প্রশ্নটা করতে চাই। সেটি বিএনপি নেতা রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন যে তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত ও নৈরাজ্য শুরু হয়েছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। আপনি কি আসলে বিষয়টা কিভাবে দেখেন? কিনা আপনি রাজনৈতিক বিশ্লেষকও বটে, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি নানা ধর্মীয় বিশ্লেষণ দেন, সেই বিশ্লেষণের জায়গা থেকে আপনি কি এই বিষয়টা কিভাবে দেখেন? কিনা আন্তর্জাতিক কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে কিনা? আমাদের দেশের মানে এখন পুরো পরিস্থিতি জনগণের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার জন্য, সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার জন্য, তারপর এই জাতিসত্তার যে একটা জাতীয় পরিচয় রয়েছে সেটাকে বিশ্বের দরবারে আরও ছোট করার জন্য, এই রাষ্ট্রটিকে একটা ব্যর্থ রাষ্ট্র করে দেওয়ার জন্য দেশের ভেতরে এবং দেশের বাইরে নানা পক্ষ কাজ করে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে। আপনারা জানেন যে 1971 সনে আমাদের যে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, ঠিক সেটা নিয়েও কিন্তু ওই 71 সনে যে বিভেদ বিসংবাদ ছিল, এক পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর একটা বিপক্ষে ছিল, ওই বিভেদটা কিন্তু এখনও দূর হয়নি। এত বছর পরেও আমাদের দেশে এখনও রাজাকার বললে, আলবদর বললে আর শামস বললে কিছু মানুষের ভীষণ রকম রাগ হয়, ক্রোধ হয়। এখনও কিছু মানুষ স্বপ্ন দেখে যে আমরা বোধহয় পাকিস্তানের সঙ্গে যদি থাকতে পারতাম আমাদের বোধহয় অনেক ভালো হতো। তরুণ প্রজন্মের মধ্যে একটা বিরাট শ্রেণী গড়ে উঠেছে যাদের বয়স 30-এর নিচে, এবং এরা সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান, লন্ডনে আমেরিকাতে পড়াশোনা করে। তারা বাংলাদেশে যখন ফিরে আসছে, এরা এতটা পুরো ইসলামিক হয়ে পড়েছে, ভীষণ রকম পুরো ইসলামিক। এটাকে আপনি কি বলবেন? এখন তো এই শব্দগুলো ব্যবহার করাও রীতিমতো ঝুঁকিপূর্ণ আমার মুখ দিয়ে। মানে এতটা পুরো ইসলামিক, তারা দুনিয়ার যে কোনো কাজের চাইতে আখেরাতের সফলতাকে বেশি মনে করে, এবং তারা মনে করে শহীদ হয়ে মরাটাই যুক্তিযুক্ত বিষয়, এবং ইসলামের বাইরে এই পৃথিবীর আর অন্য কোনো কিছু নেই। ধন সম্পদ যা কিছু বলেন সবই এই ধর্মকর্মের মধ্যে আছে। তো এই শ্রেণীটা মনে করছে যে বাংলাদেশের 18 কোটি মুসলমান আছে, পাকিস্তানের আছে 22 কোটি। তো 18 কোটি আর 22 কোটি, 40 কোটি মুসলিম যদি একত্র হয়ে যায় তাহলে আমরা তো ভারত দখল করে ফেলতে পারবো। ভারতও তো 35 কোটি মুসলমান আছে। তাহলে সব মিলিয়ে আমাদের প্রায় 75 কোটি মুসলমান হয়ে গেলে আমরা উই ক্যান ডমিনেট দ্য ওয়ার্ল্ড। তো এইরকম ধনীদের পরিবারে, শিক্ষিতদের পরিবারে হাজার হাজার তরুণ এই বিশ্বাস নিয়ে এমনভাবে চলছে যে আপনি যদি এদের বিরুদ্ধে কোনো কথা বলেন এবং এখানে যদি ফান্ডামেন্টালিজম, জঙ্গিবাদ, পাকিস্তান এই শব্দগুলো উচ্চারণ করেন, আপনার টুটি চেপে ধরে ওই যে কবরে যেভাবে ওকে লাশটা মানে ওকে অপমান করেছে, তো আপনাকে আগে করবে কি টুটি চেপে ধরে মারবে, মারার পরে কবরে পাঠাবে, কবর থেকে বের হয়ে আবার আপনাকে পাড়াবে মৃত লাশের উপর। এইরকম একটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে আমাদের এই সমাজে, তরুণ রক্ত টকবক করে ফুটছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের যে রাষ্ট্রশক্তি অর্থাৎ রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন নন, বা কেউ কেউ যদি সচেতন থাকেনও তারা আন্তরিক নন যে এই জিনিসগুলো কিভাবে সমাধান করা যায়। আর এই মুহূর্তে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, প্রধান উপদেষ্টা সহ তার অন্যান্য যারা লোকজন রয়েছেন, আমার কাছে মনে হচ্ছে না যে তাদের কথা কর্মে কোনো ধারাবাহিকতা আছে, এবং আমাদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে এই রাষ্ট্রের, সেই মৌলিক সমস্যাগুলো তারা চিহ্নিত করে এগুলো সমাধান করার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে। এই যে লাশের উপরে যে নিষ্ঠুরতা, এটা আমি আমার জন্মে কখনো দেখিনি, কোনো সিনেমাতেও দেখিনি। আমি অনেক হরর মুভি দেখেছি, এবং সেখানে হরর মুভিতে
নানা রকম ভূত প্রেত দানব রাক্ষস তারা নানা রকম অপকর্ম করে, কিন্তু কোনো রাক্ষসকে আমি দেখিনি যে কোনো শ্মশান ঘাটে গিয়ে বা কোনো কবরস্থানে গিয়ে লাশ বের করে সেই লাশের উপর অত্যাচার করতে কোনো ওয়েস্টার্ন কিংবা ইস্টার্ন আমাদের যে সাবকন্টিনেন্টাল মুভি সেখানেও দেখিনি। মানুষের সমস্ত দূরের কথা। আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে হালাকু খান, চেঙ্গিস খান, আরও অনেকের ইতিহাস পড়েছি, কিন্তু এরকম তারা যাকে অপছন্দ করে তার মানে লাশ কবর থেকে তুলে অপমান করেছে দিল্লিতে, মেহেরুলিতে, পারস্যে, এরকম কোনো আমি ইতিহাস পড়িনি। হ্যাঁ, এমন ঘটনা ঘটে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সেনাপতি, এটা আয়ামে জাহিলিয়াতের যুগে ছিল, তাদের অঙ্গহানি করা হতো, হাত কাটা হতো, নাক কাটা হতো। এমনকি আবু জেহেলের যখন গলা কাটার সময় আসলো, তো তিনি জানেন যে তার গলা কাটা হবে, তো যে গলা কাটতে আসছে তাকে বলে যে বাবা তোমাকে একটা কথা বলি, তুমি তো জানো আমি খুব উচ্চবংশীয়। হ্যাঁ বলে যে হ্যাঁ আমি জানি আপনি অনেক উচ্চবংশীয়। তো বলে যে আমার একটা অনুরোধ, তোমার কথাটা রাখো। বলে কি কথা? বলে যে আমার গলাটা তুমি এমনভাবে কাটবে একেবারে আমি দেখাই, এই জায়গা থেকে তলোয়ার দিয়ে কাটবে যেন আমার ঘাড়টা বড় দেখায়, আর তুমি যদি নিষ্ঠুরভাবে কাটো তাহলে মনে হবে আবু জাহেলের মাথাটা ছোটো, তো আমি মরার পরে যেন আমার সম্মানটা থাকে, এই কাজটা করো। এবং দেখেন হাদিসে এসছে যে ওই সময়টাতেও আবু জেহেলের সম্মান রক্ষার্থে ওইভাবে কিন্তু গলাটা কাটা হয়েছিল। এটা আয়ামে জাহিলিয়াতের পরবর্তী যুগের ঘটনা। তো সেখানে রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে, এখন বয়স্ক মানুষ, তিনি তার পরিচয় ছিল পাগল, সবাই তাকে পাগল বলতো। তো যখন আমরা একটা মানুষকে পাগল বলি, তিনি বিচারের ঊর্ধ্বে উঠে যান, কোনো কোর্ট কাছারিতে তার বিচার হয় না, পাগলের কোনো বিচার হয় না। এখন পাগল যদি বলে যে আমি আমি ইমাম মাহাদি বা আমি অমুক, তো এটা নিয়ে যদি আমরা লম্ফঝম্প করি তাহলে আমরা তো তার সাথে বড় পাগল হয়ে যাই। দ্বিতীয়ত এই ঘটনাটা যখন ঘটবে, এই গত 1 মাস ধরেই আমরা কিন্তু 15 দিনের মৃত্যুর পর থেকেই আমরা মানে গত 2 সপ্তাহ ধরেই 23 তারিখে ওদের সে মারা গেল, তো 23 তারিখের পর থেকে যখন এরকম কবরটা উঠানো হলো, এটা নিয়ে কিন্তু ওখানে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এবং প্রশাসন যদি চাইতো, ইচ্ছে করতো, এটা কিন্তু নিষ্পত্তি করতে পারতো। তো কেন এই প্রশাসনিক কাজটা করলো না, সরকার কেন এখানে যাকে বলা হয় এরকম একটা ঘটনা ঘটতে দিল, যার ফলে কি হলো, এই যে আমাদের দেশে যে একটা উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, যেটাকে ওয়েস্টার্ন ইসলাম ফোবিয়া বলে, যে ইসলামের নামে এই দেশে একটা জঙ্গিবাদ চালু হচ্ছে। এবং এই জঙ্গিবাদের চালুর ফলে কি হচ্ছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের সঙ্গে আমাদের যে এই মুহূর্তে কূটনৈতিক দূরত্ব চলছে, আবার অন্যদিকে আমাদের যে পাকিস্তানের সঙ্গে সখ্যতার একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, ওদিকে আমেরিকা আমাদের টুটি চেপে ধরার জন্য যে নানা রকম ফন্দি ফিকির করছে আমাদেরকে, যাকে বলে ডিমোরালাইজ করার জন্য। এবং সেই ক্ষেত্রে এটা একটা হাতিয়ার, এত বড় একটা হাতিয়ার যে আমরা ইচ্ছা করে এই হাতিয়ারটি পাকিস্তানের হাতে তুলে দিলাম, এই হাতিয়ারটি ভারতের হাতে তুলে দিলাম, এবং এই হাতিয়ারটি আমেরিকার হাতে তুলে দিলাম। এবং এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা কোনো অবস্থাতেই এই দায় থেকে মুক্তি পাবেন না আগামী দিনে আমাদের দুর্ভোগ দশার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। মানে আমি আপনার কাছে আবার একটু জাতীয় পার্টি প্রসঙ্গে আসতে চাই। জাতীয় পার্টির কার্যালয়ে আপনি জানেন যে 2 দফায় ভাঙচুর এবং হামলা হয়েছে, এবং এই ঘটনায় বিএনপি মানে সেটি নিন্দা জানিয়েছে ঘটনাটা। আবার অনেকে বলছে যে জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান যিনি আছেন মোস্তাফিজুর রহমান, তিনিও আজকে বলেছেন যে ক্লিন ইমেজের যারা আওয়ামী লীগার ছিল তাদের কে জাতীয় পার্টি মনোনয়ন দিতে পারে আগামী নির্বাচনে। সব মিলিয়ে আসলে এই বিষয়টাকেই বা আপনারা কিভাবে দেখছেন, যে জাতীয় পার্টিকে নিয়ে যে মানুষের একটা শঙ্কা, বিশেষ করে ছোট রাজনৈতিক দল কিংবা এনসিপির কথা বলি বা গণ অধিকার পরিষদের কথা বলি, তাদের যে শঙ্কাটা তৈরি হয়েছে সেটা কি অমূলক মনে হয় কিনা আপনাদের, এবং পাশাপাশি বিএনপি নিন্দা, সব মিলে আপনার মন্তব্য কি এই প্রসঙ্গে? এখানে এই ঘটনাটা ঘটবার ফলে আজকে তার আলোচনার টেবিলে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমার কিছু বলতে হবে। ঘটনাটা যদি না ঘটতো তাহলে আমি বলতাম না, আপনিও প্রশ্ন করতেন না। তার মানে এই ঘটনা ঘটার ফলে জাতীয় পার্টির বেশ লাভ হয়েছে। আমি একদম মানে সামনাসামনি দেখতে পাচ্ছি, দে আর ইন ডিসকাশন, তারা মানুষের মুখে মুখে আছে। এবং এমন একটা ঘটনা ঘটেছে, যেমন ধরেন অফিসে আগুন দেওয়া, কোনোভাবেই তো আপনি অফিসে আগুন দেওয়া সমর্থন করতে পারবেন না, কোনো মানুষই না। তো সবাই তার প্রতি সিম্প্যাথি জানাবে। অথচ এই জাতীয় পার্টি একভাবে যদি দেখেন তাহলে এরা তো হলো নাস্টি টাইপের। আওয়ামী লীগ যদি ইনডিসেন্ট হয়, দে আর নাস্টি। কেন বলছি আমি,
আওয়ামী লীগ যত অন্যায় অত্যাচার করেছে ওরা তো সব সমর্থন করেছে এবং যুক্তি একটা একটা করে বানিয়েছে এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যা রসদ লাগে, যা মাল মশলা লাগে, যন্ত্রপাতি, ইকুইপমেন্ট লাগে, সব কিছু নিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছে। কি অবাক ব্যাপার দেখেন, 5 তারিখ সন্ধ্যেবেলায় তারা তো বঙ্গভবনে মিটিংয়ের মধ্যেই উপস্থিত ছিল। পরে সবাই বললো যখন, তখন তাদেরকে ড্রপ করা হলো। আপনি আওয়ামী লীগের অ্যাক্টিভিটি করে দিলেন, বন্ধ করে দিলেন, মানে সরকারি আদেশের বলে। তো এটা তো তখন তাদের বেলাও করতে পারতেন, করেননি। তখন কিন্তু এরকম করে জোরদার আওয়াজ ওঠে নাই, এখন উঠে গেল কেন? সব কিছু এই জন্য আমি বলছি যে মানে খুবই স্পষ্টভাবে যে দেখবেন, দেখার মতো একটা ক্যানভাস আপনার কাছে ছিল, হয়তো এখনও আছে, কিন্তু আপনি সেরকম করে দেখছেন না। আপনি প্রথমেই যে কথা বলতে পারতেন যে এদের সাথে জাতীয় পার্টিকেও ব্যান করা হোক অথবা তাদের অ্যাক্টিভিটি সাসপেন্ড করা হোক, আপনি সেটা বলেননি। আমরা কিন্তু এরকম কথাবার্তা কেউ জিজ্ঞেস করলে জবাব বলছি, হ্যাঁ আমরা মনে করি তাদের বেলাও হওয়া দরকার, কিন্তু আওয়ামী লীগের বেলা যেরকম করে হচ্ছে সেরকম করে হয়নি। এখন যেটা হচ্ছে ঠিক এইরকম অ্যাকশন তখন হলে আমি মনে করি অন্য কিছু হতে পারত। যারা এটা করছেন তারা যেটা ভেবে করছেন, এইটা নিয়ে আমি খুব বিতর্ক করবো না। কেন জানেন, মানে বিশেষ করে আজকে তাদের অ্যাক্টিং বা কো চেয়ারম্যান যে কথা বললেন, মানে এইটাও প্রমাণ করে যে তারা ঠিক আগের মতোই ওই ধরনের কি মানে ভাষাগুলো ভালো পাচ্ছি না, মানে ভদ্রতা করে যে বলবো এরকম কোনো ভাষা পাচ্ছি না। তাদের দৃষ্টিভঙ্গিটা সো স্মল, আগের মতোই আবার ওই চামচামি করবার পথ খুঁজছেন। যদি ক্লিন ইমেজের লোক পাওয়া যায় তাহলে কেন দেবো না? তোমার পার্টির লোকই নয়, তুমি কেন দেবে? সে তো স্বীকারই করছে তার পার্টির লোক নয়, তাকে দেবে কেন? যদি অ্যালায়েন্স করে করতে পারে তাহলে করুক। অ্যালায়েন্স তো করতে পারবে না যেহেতু আপনার তাদের অ্যাক্টিভিটি ব্যান। সেই ক্ষেত্রে তার মানে হচ্ছে যে তারা এই কনস্টিটিউশনকে বা আমাদের যে সমস্ত অধ্যাদেশগুলো আছে সেগুলোকে বাইপাস করে, সুপারসিড করে এক ধরনের নিচ দৃষ্টিভঙ্গি থেকে এই কাজটা করবার চিন্তা করছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এতে করে খুব লাভ হবে। অনেকে আমাকে অঙ্ক দেখায়, জাতীয় পার্টির ভোট ছিল এত পার্সেন্ট, আওয়ামী লীগের ভোট ছিল এত পার্সেন্ট, আচ্ছা কবির আলী এত পার্সেন্ট হলো, দুটো যোগ করলেও তো জামাতের চাইতে বেশি হয়, তাই জামাত বেশি ক্ষুব্ধ হয়ে বোধহয় এটার বিরুদ্ধে এরকম প্রতিক্রিয়া করছে। আমি জানি না জামাত কীরকম করে ভাবে, তাদের কোনো নেতার সাথে আমার কথা হয়নি, কিন্তু আমার এরকম মনে হয় না যে এই রকম করে একটা ঘৃণিত মার্কা দিয়ে আওয়ামী লীগ তাতে সেল করে আবার উঠে দাঁড়াতে পারবে। তারপরে কেউ যদি সজাগ থাকেন তাহলে বলতে পারেন সরকারেরও এই ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া উচিত। একদম ডে 1 থেকে আমি মনে করি সরকার এই ব্যাপারে একটা ধোঁয়াশা তৈরি করেছেন। প্রফেসর ইউনূস যখন ফ্রান্স থেকে এলেন, এয়ারপোর্টে নেমেই তিনি বলেছেন আমি ইনক্লুসিভ পলিটিক্স চাই। হোয়াট ইজ দ্যাট ইনক্লুসিভ পলিটিক্স? আজ পর্যন্ত উনি করে ব্যাখ্যা করেননি। ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ অফ আওয়ামী লীগ কথা নেই তো। এগুলো বলতে বলতেই এর মধ্যে তিনি 15ই আগস্টের ছুটি বাতিল করেছেন, তারপরে দলের অ্যাক্টিভিটি ব্যান করেছেন, তাদের ছাত্র সংগঠনের তৎপরতা নিষিদ্ধ করেছেন। তো এগুলোই যদি করবেন আপনি, তাহলে ইনক্লুসিভের পরে কীরকম করে হবে? এখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি তো নিজে আছেন, যেহেতু আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটিতে কথা উঠছে না এই ছাত্ররা কি ভোট দিতে পারবে? যারা ছাত্রলীগ করেছে অতীতে কোনো হিংসাত্মক কিছু করে নাই, কিন্তু ভোট দিতে পারবে কি? প্রশ্নগুলো আসছে। রাজনীতির প্রশ্নকে পাশ কাটিয়ে আপনি আলটিমেটলি যেতে পারবেন না, ওটা ঘুরে ঘুরে আসবেই যতক্ষণ পর্যন্ত না তাকে আপনি প্রশ্নের জায়গায় তাত্ত্বিকভাবে আদর্শগতভাবে তার কবর দিতে না পারেন। তো এইখানেও এই বিষয়টা দাঁড়িয়ে গেছে।